যে SC1 আপনি এটাকে নাম্বারিং করলেন বা এইভাবে করে আপনি সবগুলোতে কপি করে বসাই দিলেন, যেহেতু আপনি এটার সাইজ একটাই পাইছেন ফিক্সড করে, সবগুলোতে একই রকম করে বসায়া এরকম দিয়ে দিছেন। এখন দেওয়ার পরে সাপোজ এরকম করে সবগুলোতে আপনি বসাবেন, বসায় নিজে নিজে তৈরি করবেন বা প্র্যাকটিস করবেন। জাস্ট আমি আপনাকে মেইন কনসেপ্টগুলো দেখাই দিচ্ছি। আমরা এইভাবে একটা রেডি করার পরে সাপোজ আমাকে ডিজাইনার একটা ফিডব্যাক দিছে কিভাবে, সে আমাকে বলছে এইটা ঠিক আছে। এখন সে এটাকে বলছে কি এটা হবে, সে ডিজাইন করে দেখছে এটাকে লাগবে কত 275, ওকে। আর 12 মিলির জায়গায় করে দিছে কত 14 মিলি, আর এটা দিছে হচ্ছে 310, এটাকে 300 করলে হয়ে যায়। আর এটা 8 মিলির জায়গায় করছে হচ্ছে 6 মিলি। ক্লিয়ার? তো এইভাবে সে যখন কারেকশন করে দিছে, কিন্তু আইডি নাম্বার কিন্তু সে চেঞ্জ করে নাই, এবার এটা চেঞ্জ করবেন হচ্ছে আপনি। এখন এইখানে আপনি যখন ডিজাইনার যখন আপনাকে ফিডব্যাক দিবে, তখন আপনি এই সাইজগুলোকে আলাদা আলাদাভাবে নোট করবেন বলতে কি, সর্বছোট যেটা সেটাকে আগে নেবেন। যেমন ছোট আছে কত 250, হ্যাঁ, মানে আউট থেকে আউটের হিসাবটা করবেন, আর প্লেটের থিকনেস কম বেশি সেটা পরে হিসাব হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 250, 12 আর 310 8 মিলি। এখন সাপোজ এইটাকে যদি আবার এরকম করে 250 10 মিলি আর 310 এটাকে করে যদি মনে করেন 6 মিলি, ওকে। তাহলে দেখেন এই আইডিটা এবং এই আইডিটা, এটার মধ্যে ছোট কোনটা সেটা খেয়াল রাখতে হবে। মানে দুটোর আউটলাইন কিন্তু সেম 250/310। এখন আবার দেখেন এইখানে প্লেট সাইজ কম আছে, ঠিক না? তার মানে নাম্বারিং এর ক্ষেত্রে এইটা আগে আসবে, এটা হবে SC1, এটা হবে SC2। আর এরপরে আবার যখন 250 থেকে 275 চলে গেছে, তখন এটা হবে SC3। তো এইভাবে করে আপনাকে আইডিগুলো আলাদা আলাদাভাবে নোট করে সম্পূর্ণ ড্রয়িংটা আপনাকে সাজাইতে হবে। এখন সাপোজ এটাকে আপনি সাপোজ SC যদি 2 দেন, SC এটাকে 2 দিলেন, 2 দেওয়ার পরে 275 লেখাই হয়েছে, কিন্তু আসলে ফিজিক্যালি কিন্তু ও হয় নাই, হয় নাই, ও কিন্তু আগের মতোই রয়ে গেছে। এখন এই আর্কিটেকচারাল প্ল্যানটা আপনার যখন কোনো কাজ করবেন, তখন তো অবশ্যই আপনার কাছে আর্কিটেকচারাল প্ল্যান থাকবে। তখন এই আর্কিটেকচারাল প্ল্যানগুলো আপনাকে অবশ্যই পাশে রাখতে হবে যখন কলামের সাইজগুলোকে মডিফাই করবেন। কেন? আপনি চাইলে এই যে 310 আছে, এই 310কে সে 300 করে দিয়েছে, এখন আপনি কোন দিকে কমাবেন এটা কিন্তু আপনি জানেন না, হ্যাঁ। এখন এই আর্কিটেকচারাল প্ল্যানে কিছু রেস্ট্রিকশন থাকে, যেমন সাপোজ আপনাকে বলে দিছে যে এটা হচ্ছে আমার বিল্ডিং এর আউটলাইন বা এই বাউন্ডারি লাইন। এখন এটা যদি আউটলাইন হয়, তাহলে আপনি বা এইখান থেকে 10 মিলি ফাঁকা করে দিতে পারবেন না, এটা সম্ভব না, হ্যাঁ। এই জিনিসগুলো কনসিডার করে যখন এইটা মডিফাই করবে, তখন অবশ্যই আর্কিটেকচারাল প্ল্যানটা আপনাকে পাশে থাকতে হবে, তার উপরে কাজ করতে হবে। তখন আপনি এই 10 মিলি আমি কোথা থেকে কমাই দিব, এস এন্টার দিয়ে এই 10 মিলি আমি এই নিচ থেকে উপরের দিকে, মানে এই নিচের অংশটাকে আমি 10 মিলি স্ট্রেস করে দেব। বুঝতে পারছেন? এখন দেখেন এইটা পলিলাইন হওয়ার কারণে আপনি কিন্তু স্ট্রেস করে কমায় বাড়ায় মডিফাই করতে পারতেছেন, কিন্তু এটাকে যদি আপনি ব্লকের মধ্যে নিয়ে যেতেন বা ব্লক করতেন, তখন কিন্তু এই কাজটা আপনি আর করতে পারতেন না। আচ্ছা, এরপরে আমরা এই থিকনেসে আসি। 14 মিলি, এটা আছে 14 মিলি, আর এই মাঝখানের এটা আছে হচ্ছে 8 মিলি, এইটা হচ্ছে 306 মিলি। তার মানে এই 250-এর পরিবর্তে 275 করতে হবে আমাকে, ঠিক না? তাহলে এই দিকে এখন 275 মানে কত 25 মিলি বাড়বে, ঠিক না? তাহলে 25 মিলির যদি বাড়ে, আপনি তো একদিকে বাড়াবেন না, এটা অবশ্যই দুই দিকে বাড়াইতে হবে। তাহলে 12.5 এই দিকে, আর 12.5 হচ্ছে কোন দিকে, এই দিকে, ওকে। তাহলে 75 বাড়াইলাম। এখন এই মাঝখানের আবার কি হয়েছে, 2 মিলি কমাই দিতে হবে। তাহলে আমি এইভাবে সিলেক্ট করে এই অংশটাকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এটা হচ্ছে 1 মিলি স্ট্রেস করে দিতে পারি, এবং এই দিক থেকে ধরে এই দিকে আমরা 1 মিলি, এইদিকে 1 মিলি স্ট্রেস করে দিতে পারি, ওকে। অথবা এইভাবে সিলেক্ট করে আপডেট ভার্সনগুলোতে তো এরকম পয়েন্ট ধরা যায়, তখন এই দিক থেকে টান দিয়ে 1 মিলি কমাই দিলেও আপনার হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই কলামগুলোকে রিসাইজ বা মডিফাই করে তখন আমরা মানে ফাইনাল ড্রয়িংয়ের জন্য আমরা এই কলাম লেআউটটাকে রেডি করব। এখন এইটা রেডি করার পরে আপনাকে কি করতে হবে, নর্মালি সেন্টার ডিস্টেন্স, সাপোজ এইখান থেকে সেন্টারে কতটুকু আছে, ওকে, এবং এইটার সেন্টার থেকে এটার আউট পর্যন্ত কতটুকু আছে, এই ডিস্টেন্সগুলো আপনাকে যেমন আর্কিটেকচারাল আমরা স্ট্রাকচারে এই ডিস্টেন্সগুলো যেরকম দিয়ে থাকি, এই আরসিসির ক্ষেত্রে এই স্টেনের ক্ষেত্রেও সেম এই ডিস্টেন্সগুলো আমাকে দিয়ে দিতে হবে, যে গ্রিড লাইন থেকে এই কলামটা এই উপরে কতটুকু আছে, নিচে কতটুকু আছে। এবং এই যে মেজারমেন্টগুলো আমরা দিলাম, এই মেজারমেন্টগুলো কিন্তু আসলে বোঝা যাবে না, তাহলে বোঝাই যদি না যায়, তাহলে এই মেজারমেন্টগুলো দিয়ে কি লাভ, ঠিক না? এই মেজারমেন্টগুলো যাতে বোঝা যায়, হ্যাঁ,
সেরকম একটা সাইজে আপনাকে নিয়ে যেতে হবে। যেমন দেখেন এইখানে একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংটা যদি দেখেন মেজারমেন্টগুলো কি আমরা বড় বড় করে দিছি না, একটু হাইলাইট করে দিছি, ঠিক আছে, হাইলাইট করে দিয়েছি। কলামকে কিন্তু আমার বাড়ানোর সুযোগ নাই, এই কারণে কলামকে আমি বড় করি নাই, মানে কলামগুলো স্কেলেই করছি কিন্তু স্কেলে তো খুবই ক্ষুদ্র, বোঝা যাবে না, এই কারণে আমরা ডাইমেনশনগুলো এমনভাবে সাইজ করে দিচ্ছি যাতে ডাইমেনশনগুলো স্পষ্ট ভিজিবল হয়। হ্যাঁ, এখন দেখেন এইখানে একটা আবার একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখেন, এইখানের যে কলাম একটা সাইজ আছে সেটা হচ্ছে কত, ফ্লেন্স 300 × 12 মিলি, এটা বুঝলাম, কিন্তু ওয়েব 350 থেকে আবার 950 কি। এই ভেরিয়েবলটা হচ্ছে যেমন সাপোজ এই কলামের শুরুটা এই পর্যন্ত থাকে এবং এই কলামটা যদি 300 হয় এরকম নিচ থেকে উপর পর্যন্ত এরকম উঠে যায়, ঠিক না, কিন্তু এই কিছু কিছু কলাম এই উপরের দিকে আইসা কি হয় একটু বাড়তি থাকে। হ্যাঁ, উপরের দিকে আইসা এরকম বাড়তি থাকে, তাহলে কি এই 350 নিচে স্টার্টে 350 আর শেষ হয়েছে কোথায় 950-এ গিয়া। হ্যাঁ, তাহলে এইটাকে বলা হয় হচ্ছে ট্যাপার্ড কলাম। এই ট্যাপার্ড কলামটা মূলত এইটা ফ্লেঞ্জ এইটাও ফ্লেঞ্জ, যদি আমি সাইড থেকে দেখি, ঠিক না, তাহলে ফ্লেঞ্জের কিন্তু কম বেশি হয় নাই, কম বেশি হয়েছে কি মাঝখানের ওয়েবটা, মানে ওয়েবের প্লেটটা নিচে কম উপরে বেশি, এই কারণে দেখেন ডব্লু ওয়েবটা হচ্ছে কি 350 থেকে 950 × 6 মিলি, বুঝতে পারছেন। আচ্ছা, এইগুলোতে যখন সেকশনে যাবেন তখন আস্তে আস্তে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গ্রিডের উপরে নাম্বারিং করব। হ্যাঁ, এই নাম্বারিংটা দেখেন, খেয়াল করেন 1 2 3 4 5 কোথা থেকে নিছি আমি, বাম দিক থেকে ডান দিকে নিছি, আর এই নিচে হচ্ছে কি ABCD, তাহলে এ কোথায় নিচে আছে দেখেন, নিচ থেকে ABC উপরে যেতে যেতে যে পর্যন্ত আমার শেষ হয়। এইখানে এইরকম নাম্বারিং করার পরে এখন আপনি যদি উপরে AB দেন অসুবিধা নেই, তাহলে নিচে এই সাইডে 1 2 দিতে হবে, কিন্তু দুইটা সাইডেই কখনো 1 বা কখনো 2 এরকম বা কখনো A একই সাথে ব্যবহার করা যাবে না, যেমন এটাতে 1 করছেন আবার এই দিকে 1 করছেন, এটা করা যাবে না, বুঝতে পারছেন। এটা হচ্ছে ড্রয়িং এর ভুল পদ্ধতি। বা এই যে আমরা একটা কলাম লেআউট দেখলাম, এখন এই কলাম লেআউটটা আপনার নেক্সটে কাজ হবে এই কলাম লেআউটটাকে রেডি করা, মানে এই গ্রিড লাইনগুলো প্রপার দিয়ে তারপর ডাইমেনশনগুলো যদি ভিজিবল হয়, হ্যাঁ ভিজিবল হয়, এরপর হচ্ছে এই যে আমরা মেজারমেন্ট দিলাম ছোট ছোট মেজারমেন্ট, এই মেজারমেন্টগুলো যাতে দেখা যায়, এইভাবে একটা কলাম লেআউট রেডি করব। আমরা এইখানে যখন এই কলাম লেআউটটা যখন শুরু করছিলাম আমাদের এখানে একটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি এই উপরের অংশকে ফলো করতে করতে গিয়ে একটা কলাম নিয়ে নিছেন, এখন এই নিচের যেহেতু আপনি উপরের সারি ফলো করছেন আর হচ্ছে এই পাশ ফলো করছেন, এখন এরকমও হতে পারে যে আপনার একটা কলাম আইসা যে এই পয়েন্টে একটা কলাম হয়েছে যে কোনো কারণে হোক এই পয়েন্টে, ঠিক আছে, তখন আপনাকে এইখানে সাপোজ সিরিয়ালে আসার পরে যখন যেখানে গ্যাপ থাকবে, সাপোজ এইখানে যেরকম হয়েছে এই দিকেও তো হতে পারে, এই দিকে সাপোজ এখানে একটা আছে, তখন এই দিকের লাইনগুলো বসানোর পরে এরপরে এই দিক থেকে সাপোজ এই একটা লাইন এখান থেকে কপি করে নিয়ে মানে এই পয়েন্ট থেকে নিয়ে এই পয়েন্টে আবার বসাই দিতে হবে। ওকে, মানে লাইন বসানোর ক্ষেত্রে প্রথমে এই উপরের ধাপ শেষ করতে হবে, তারপরে যদি মাঝখানে বা কোথাও কোনো এক্সট্রা কলাম থেকে থাকে সেইখানে গ্রিড লাইন দিতে হবে। তবে নাম্বারিং এর ক্ষেত্রে কিন্তু কোনো এইটাকে গ্যাপ দেওয়া যাবে না বা এইটাকে পরে নাম্বারিং করা যাবে না, যেমন এটাকে যদি 1 হয় এটা হবে 2, বা এটা 1 এটা 2 এটা হবে 3। ওকে, এটা কন্টিনিউ এই একইভাবে নাম্বারিংগুলো হবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কলাম লেআউট প্ল্যান। এখন এই কলাম লেআউট প্ল্যানের মধ্যে আরও বেশ কয়েকটা টাইপ আছে, যেমন আমরা যদি স্টিল স্ট্রাকচারটা খেয়াল করি, তো এই স্টিল স্ট্রাকচারটা একটার সাথে সম্পৃক্ত, তাহলে কিভাবে সম্পৃক্ত আমরা যদি একটা সেকশনে যাই, সেকশনে গেলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। যেমন দেখেন এইখানে দোতলা মানে দুইতলা একটা বিল্ডিং বা শেড, তাহলে এই দুইতলা বিল্ডিং এর ক্ষেত্রে ধরেন কিছু কিছু ক্ষেত্রে যদি দুইতলা না হয় একতলা হয়, ধরেন এই উপরের অংশটা নাই, বুঝতে পারছেন, তো উপরের অংশ যদি না থাকে তাহলে আমাদের এখানে কিন্তু স্ল্যাব আছে মানে ছাদ আছে। যদি ছাদ হয় স্টিলের বিল্ডিং এর ক্ষেত্রে এই ছাদগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ডেক স্ল্যাব। আমরা নর্মালি কি বলি, নর্মালি স্ল্যাব বলি না আরসিসির ক্ষেত্রে, আর স্টিলের ক্ষেত্রে বলা হয় ডেক স্ল্যাব। এই ডেক স্ল্যাবটা নর্মালি স্টিল স্ট্রাকচারের কি বেসিক কিছু কনসেপ্ট এগুলো একটু মাথার মধ্যে নিতে হবে। যেমন ধরেন আমাদের আই বিম আছে, ওকে, আই বিম আছে এবং এই যেখানে ছাদ আছে বা যেখানে স্ল্যাব হবে সেইখানে বিম হবে নিচে। হ্যাঁ, তো বিমের আবার দুইটা ডিরেকশন হয়, মানে বিমের মেইন বিম কোনটা, কলাম থেকে কলামে যেটা কানেক্ট হয় সেটা হচ্ছে মেইন বিম আমরা বলি, আর বিম থেকে বিম যেটা কানেক্ট হয় সেটা হচ্ছে কি সাব বিম বলা হয়। যেইখানে ছাদ আছে মানে যেখানে ডেক স্ল্যাব আছে সেখানে মেইন বিম এবং সাব বিম হবে। যেইখানে ধরেন আপনার মেইন বিম বা ছাদ নাই বা ছাদ হবে না, মনে করেন এই অংশটা
এরকম হবে। এইখানে আমি নিচের এই অংশটাকে যদি আমি ফালাই দিই, ধরেন এরকম বিল্ডিংও হয়, শেড হয়। তো এইরকম শেড যদি হয়, এখানে কিন্তু কোনো